তো আমাদের এখানে আজকে হচ্ছে রোধের সূত্রগুলো দেখবো। গত ক্লাসে আমরা রোধ পর্যন্ত পড়িয়েছিলাম, তো আজকে রোধের সূত্র দেখবো। দেখো, তো রোধের সূত্র আছে দুইটা, সময় নষ্ট করা যাবে না। রোধের সূত্র হচ্ছে দুইটা, একটা হচ্ছে আমরা দৈর্ঘ্যের সূত্র, একটা হচ্ছে দৈর্ঘ্যের সূত্র, একটা দৈর্ঘ্যের সূত্র, একটা হচ্ছে দৈর্ঘ্যের সূত্র, আর একটা হচ্ছে তোমার ক্ষেত্রফলের সূত্র। ক্ষেত্রফলের সূত্র, একটা দৈর্ঘ্যের সূত্র, আর একটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। সো দৈর্ঘ্যের সূত্রটা দেখো আমরা কিভাবে করি। তো ধরো যে দৈর্ঘ্যের যে সূত্রটা আছে সেটা যদি আমি ডিফাইন করতে চাই, ঠিক এরকম করতে পারি। দেখো, তো দৈর্ঘ্যের সূত্র, গত ক্লাসে আমরা এইগুলো রোধ কাকে বলে, রোধের একক এগুলো পড়াইছি, তাই না? তো রোধের সূত্রটা বলে হচ্ছে একটি নির্দিষ্ট, দেখো একটি স্থির তাপমাত্রায়, বা দেখো স্থির তাপমাত্রায় একটি নির্দিষ্ট পরিবাহী, স্থির তাপমাত্রায় একটি নির্দিষ্ট পরিবাহী, স্থির তাপমাত্রা একটি নির্দিষ্ট পরিবাহীর স্থির তাপমাত্রা একটি নির্দিষ্ট পরিবাহীর নির্দিষ্ট পরিবাহীর, এখানে বলা আছে যে নির্দিষ্ট পরিবাহীর উপাদানের ক্ষেত্রফল স্থির থাকলে, ক্ষেত্রফল স্থির থাকলে বা ক্ষেত্রফল ধ্রুব থাকলে পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক, পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক। তো এই যে এটা লিখলাম এখানে, দেখো যে এই হচ্ছে একটা পরিবাহী, ধরো যে একটা পরিবাহী, হ্যাঁ, এই হচ্ছে একটা পরিবাহী। এই পরিবাহীর ক্ষেত্রফল হচ্ছে এ, আর এটা যদি হয় তাহলে এর যে দৈর্ঘ্য আছে সেটা ধরো যে A1, আর এটা দৈর্ঘ্য হচ্ছে L1, ঠিক আছে? আর এখানে তাপমাত্রা ধরো যে আছে হচ্ছে ধরো 20 ডিগ্রি সেলসিয়াস, ধরে নিচ্ছে এটা 20 ডিগ্রি সেলসিয়াস। আর এটা কিসের তৈরি? ধরো যে লোহার টুকরা, লোহার দণ্ড, এটা কিসের? লোহার তৈরি। কিসের এটা তৈরি? পরিবাহীটা লোহার তৈরি, ঠিক আছে? আচ্ছা, এবার ধরো যে আরেকটা দণ্ড লোহার টুকরা নিলাম, এখানে এ হচ্ছে আরেকটা পরিবাহী নিলাম। তো এটা কিসের তৈরি? দেখো লোহারই তৈরি। কিসের তৈরি? লোহার তৈরি, এটাও লোহার তৈরি। তাপমাত্রা কত? ধরো যে এটাও 20 ডিগ্রি সেলসিয়াস। আর এটার ক্ষেত্রফল ধরো যে এটার ক্ষেত্রফল এ, এটার ক্ষেত্রফল দেখো, ধরো যে এটা দেওয়া আছে 20 বর্গ মিটার, আর এটার ক্ষেত্রফল ধরো যে 20 বর্গ মিটার। আর এর যে দৈর্ঘ্য আছে ধরো যে দৈর্ঘ্য L2, আর এই পরিবাহীর যে রোধ, এই পরিবাহীর রোধ হচ্ছে R2, আর এই পরিবাহীর রোধ হচ্ছে R1। তো দেখো আমি একটা বিষয় বলেছি এখানে, যে স্থির তাপমাত্রায় দৈর্ঘ্য সূত্রটা কি বলে, যে স্থির তাপমাত্রায় একটি নির্দিষ্ট পরিবাহী মানে হচ্ছে একটা পরিবাহী, যে নির্দিষ্ট উপাদানের, এটা এইভাবে বলতে পারতাম, নির্দিষ্ট পরিবাহীর উপাদানের ক্ষেত্রফল, একটা নির্দিষ্ট পরিবাহীর মানে হচ্ছে যে এই যে পরিবাহীটা নিয়েছি, এই পরিবাহীটা হচ্ছে একই পদার্থ দিয়ে তৈরি হতে হবে, ভিন্ন কোনো পদার্থ এখানে থাকতে পারবে না। যদি একই পদার্থ থাকে তখন কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে বলছে ক্ষেত্রফল ধ্রুব থাকলে, তার মানে ক্ষেত্রফলের কোনো পরিবর্তন করা যাবে না। এইটা হচ্ছে তোমার তাপমাত্রা পরিবর্তন করা যাবে না। ক্ষেত্রফল এখানে কয়টা স্থির দেখো, একটা হচ্ছে স্থির তাপমাত্রা, তার মানে তাপমাত্রা কোনো পরিবর্তন করা যাবে না, স্থির তাপমাত্রা। তাহলে ধ্রুব থাকে কে? দেখো, তো ধ্রুব আছে কে? ধ্রুব আছে হচ্ছে তোমার, দেখো তাপমাত্রা ধ্রুব আছে, ক্ষেত্রফল ধ্রুব আছে, উপাদান। চিন্তা করে দেখো, তিনটা পদার্থ এখানে তিনটা বিষয় ধ্রুব থাকছে, তাপমাত্রার কোনো পরিবর্তন হতে পারবে না, ক্ষেত্রফলের কোনো পরিবর্তন হবে না, উপাদানের কোনো পরিবর্তন হবে না, কারণ এখানে বলে দিয়েছে স্থির তাপমাত্রা, তার মানে তাপমাত্রা অপরিবর্তনশীল। একটি নির্দিষ্ট নির্দিষ্ট পরিবাহীর উপাদান বা নির্দিষ্ট উপাদানের পরিবাহীর, এই কথাটা একটু ঘুরায় লিখতে পারো, এই কথাটাকে একটু ঘুরায়, নির্দিষ্ট উপাদানের পরিবাহীর ক্ষেত্রফল এভাবে লিখতে পারো, পরিবাহীর নির্দিষ্ট উপাদানের পরিবাহীর, কথাটা ঘুরায় লিখো, নির্দিষ্ট উপাদানের পরিবাহীর ক্ষেত্রফল ধ্রুব থাকলে। তার মানে কি, এই যে এখানে নির্দিষ্ট উপাদান বলছে, উপাদান নির্দিষ্ট, তার মানে উপাদান পরিবর্তন করতে পারবে না। উপাদান বলতে বোঝাচ্ছি এই পদার্থটা কি দিয়ে তৈরি, এটা কি লোহার তৈরি, এটা কি তামার তৈরি, এটা কি টিনের তৈরি, এটা কি ল্যাডের তৈরি বা রূপার তৈরি ইত্যাদি, কি দিয়ে তৈরি উপাদান সেটা বোঝাচ্ছে। আচ্ছা, তার যেমন আমি এখানে বললাম এটা লোহার তৈরি, এটা লোহার তৈরি, তার মানে উপাদানটা কি? লোহা, উপাদানটা হচ্ছে লোহা, ঠিক আছে?
এই দণ্ডটা হচ্ছে পরিবাহী, এইটা দণ্ডটা হচ্ছে পরিবাহী এবং এই পরিবাহী কি উপাদান দিয়ে তৈরি? লোহা দিয়ে তৈরি। তো এটাও লোহা, এটা লোহা, তার মানে একই উপাদান। আচ্ছা দেখো, এটার ক্ষেত্রফল যত, এটার ক্ষেত্রফল তত, তার মানে ক্ষেত্রফল পরিবর্তন হয় নাই, কিন্তু তাপমাত্রা এটা 20 ডিগ্রি সেলসিয়াস, এটাও 20 ডিগ্রি সেলসিয়াস। তার মানে দেখো এই যে স্থির তাপমাত্রা, তার মানে তাপমাত্রারও কোনো পরিবর্তন হয় নাই। যদি তাপমাত্রা পরিবর্তন না হয় তাহলে বলছে পরিবাহী রোধ, তাহলে পরিবাহী রোধ কত? R1। তো ধরো যে এটার পরিবাহী রোধ কত আছে? R1। তাহলে এই পরিবাহী রোধ হবে, এটার পরিবাহী রোধ হবে কি? দেখো নরমালি পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক, পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক, ঠিক আছে? ঠিক একইভাবে এটাও হবে কি? তাহলে এটা হবে কি? R2 সমানুপাতিক কি হবে? R2 সমানুপাতিক হবে L2। বুঝতে পেরেছো? তো যতগুলো দৈর্ঘ্য নিবা, যদি পরিবাহীর তুমি ক্ষেত্রফল স্থির রাখো, তাপমাত্রা স্থির রাখো, উপাদান স্থির রাখো, তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে রোধ হবে দৈর্ঘ্যের সমানুপাতিক, রোধ হবে দৈর্ঘ্য সমানুপাতিক। যেমন প্রথমটার ক্ষেত্রে R1 সমানুপাতিক L1, দ্বিতীয়টার ক্ষেত্রে R2 সমানুপাতিক L2। ঠিক আছে? তো এইভাবে তুমি লিখো, এই গেল। তার মানে আমরা এখানে এখন কমন ভাবে যদি লিখতে চাও, তাহলে এই যে বিষয় R1 R2 ইত্যাদি না দিয়ে তুমি কমন ভাবে লিখতে গেলে লিখতে পারো, প্রথমটা লিখবে হচ্ছে R সমানুপাতিক L, R সমানুপাতিক L, মানে কমন ভাবে লিখতে গেছি। একটা পরিবাহী নিলে R1 দিতে হবে না, R2 দিতে হবে না, লিখলাম হচ্ছে কত? R সমানুপাতিক L। এবার আসো দ্বিতীয় সূত্র, এবার হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। এবার হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। স্থির তাপমাত্রা একটা নির্দিষ্ট উপাদানের, স্থির তাপমাত্রা একটা নির্দিষ্ট উপাদানের দৈর্ঘ্য স্থিরতা, দৈর্ঘ্য ধ্রুব থাকলে, দৈর্ঘ্য দেখো দৈর্ঘ্য ধ্রুব থাকলে পরিবাহীর ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক, ক্ষেত্রফলের কিসের? ব্যস্তানুপাতিক, ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। এই পরিবাহীর রোধ হবে পরিবাহীর ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। তার মানে এখন একটু পরিবর্তন হবে, এখন ঘটনাটা অন্যরকম ঘটছে। তো তাপমাত্রা স্থির আছে, এখন ক্ষেত্রফল, এখন কি? এখন দৈর্ঘ্য স্থির। এখন কি হবে? এটার দৈর্ঘ্য যত, কিন্তু এটার ক্ষেত্রফল কত আছে? ধরো যে A1, এটার ক্ষেত্রফল কত আছে? A1। আর এটার ক্ষেত্রফল ধরো যে এটা A2, আর এটার দৈর্ঘ্য কত আছে? LE, এটা দৈর্ঘ্য LE আছে, কারণ দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না। তাহলে দেখো বিষয়টা, তাহলে তাপমাত্রা স্থির, দৈর্ঘ্য স্থির, উপাদান স্থির। তাপমাত্রা স্থির, দেখো দৈর্ঘ্য স্থির, লোহার তৈরি, উপাদান স্থির। তার মানে এখন কি ধ্রুব আছে? তাহলে এখন ধ্রুব আছে তোমার, এখন ধ্রুব আছে হচ্ছে এই বিষয়টা। কি কি ধ্রুব আছে? তাপমাত্রা, দৈর্ঘ্য, উপাদান। তাপমাত্রা, দৈর্ঘ্য, উপাদান যদি ধ্রুব থাকে তখন আমি লিখতে পারবো, এই ক্ষেত্রে লিখতে পারবো হচ্ছে, এই ক্ষেত্রে যেটা লিখবো, দেখো এই ক্ষেত্রে লিখবো হচ্ছে যে পরিবাহী রোধ R1, পরিবাহী রোধ হচ্ছে R1 হবে কি? A1 এর ব্যস্তানুপাতিক। তো এটার ক্ষেত্রে আছে, তাহলে R2 হবে কি? A2 এর ব্যস্তানুপাতিক। বুঝতে পেরেছো? তাহলে এইটার ক্ষেত্রে যা আসবে এটার ক্ষেত্রে ঠিক একই আসবে। যদি আরো আমি নেই, সবগুলোর ক্ষেত্রে একই ঘটনা ঘটবে। তাহলে দ্বিতীয় সূত্র থেকে আমি কি পেয়েছি? তো দ্বিতীয় সূত্র থেকে পেয়েছি R সমানুপাতিক 1/A। কমন ভাবে R1 R2 R3 R4 R5 R6 ইত্যাদি যত খুশি নেই, কিন্তু কমন ভাবে লিখতে পারি R সমানুপাতিক হচ্ছে 1/A। আচ্ছা, যদি 1/A লিখতে পারি, এবার দেখো এবার কি আসে। সো এই দুইটা সূত্রের মধ্যে আমরা যেটা পাচ্ছি, আমি দুইটাকে কম্বাইন করি। এখন দুইটাকে কম্বাইন করি, তো দুইটা কম্বাইন করতে গেলে দেখা যাচ্ছে কি তোমার যে পরিবর্তন হচ্ছে, যে দুইটাকে যদি আমি কম্বাইন করি, তার মানে যখন দৈর্ঘ্য পরিবর্তন হবে, তাপমাত্রাও পরিবর্তন হবে, দৈর্ঘ্য পরিবর্তন, তাপমাত্রা পরিবর্তন হবে, ক্ষেত্রফল পরিবর্তন হবে, সবই পরিবর্তন হবে, তখন কি করা যায়? তো তখন আমরা এই দুইটা সূত্রকে কম্বাইন ভাবে লিখতে পারি R সমানুপাতিক L/A, R সমানুপাতিক L/A। আচ্ছা, এই যে R সমানুপাতিক L/A লিখলাম, এখানে দেখো কি লিখতে পারি, তাহলে R ইকুয়াল লিখতে পারি হচ্ছে এখানে রো ইন্টু L/A। তো সুতরাং R ইকুয়াল কিন্তু পাচ্ছ রো L/A। এখানে বিষয়টা চিন্তা করো, এখানে রো হচ্ছে, দেখো রো কি? রো হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। রো কি? সমানুপাতিক ধ্রুবক। আচ্ছা, যাকে আপেক্ষিক রোধ বলে, যাকে উপাদানের, দেখো যাকে উপাদানের আপেক্ষিক রোধ, উপাদানের আপেক্ষিক রোধ বা রোধকত্ব বলে, রোধকত্ব বলে, এটাকে আমরা রোধকত্ব বলি। ঠিক আছে?
কি দিয়ে প্রকাশ করে এটাকে? রো দিয়ে। এটা কি? রো। এটা হচ্ছে রো। তো রো হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক যাকে আমরা উপাদানের আপেক্ষিক রোধ বলি, যাকে উপাদানের আপেক্ষিক রোধ বা রোধকত্ব বলে, যাকে উপাদানের আপেক্ষিক রোধ বা রোধকত্ব বলে। আচ্ছা, এছাড়া এটা সম্পর্কে যদি বলি, এছাড়াও এটা সম্পর্কে আরো কিছু বলা যায়। যেমন তাহলে এইটার কাছে একটু তত্ত্ব লিখি। রো এর ক্ষেত্রে রো এর তাৎপর্য, দেখো রো এর তাৎপর্যটা কি। তো রো এর তাৎপর্য যদি লিখতে যাই, একটা তো লিখলাম, এ হচ্ছে 1, রো এর তাৎপর্য একটা হচ্ছে 1। এবার দেখো 2, রো এর তাৎপর্য 2 হচ্ছে এর, আচ্ছা একটি নির্দিষ্ট উপাদানে রো নির্দিষ্ট, অর্থাৎ পদার্থ বড় ছোট যাই হোক একই পদার্থের তৈরি পরিবাহীর উপাদানের আপেক্ষিক রোধ, উপাদানের আপেক্ষিক রোধ একই থাকবে। ঠিক আছে। আচ্ছা, তৃতীয়তে এর একক দেখো, এর সমীকরণটাকে লিখতে পারি। এর সমীকরণ যদি লিখতে চাও, এর সমীকরণটা এখান থেকে যদি লিখো, দেখো এখান থেকে তুমি যখন লিখবা রো ইজ ইকুয়াল টু আসবে আর এর সমান কি আসছে দেখো তো, যে আর এর সমান লিখতে পারো আর এ ডিভাইডেড বাই হচ্ছে এল। সমীকরণটা হচ্ছে কি? এল। তাহলে এর এককটা কি আসবে দেখো তো, এর এককটা কি? এর একক হচ্ছে দেখো, আর রোধের একক হচ্ছে ওহম, আর ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গমিটার, আর দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। তার মানে পাচ্ছ তুমি ওহম মিটার। তাহলে এককটা কি পাচ্ছি? ওহম মিটার। এককটা কি পাচ্ছি আমরা? ওহম মিটার। একক পাচ্ছি হচ্ছে ওহম মিটার। ঠিক আছে। আচ্ছা দেখো, এটা আরেকটা তাৎপর্য আছে। ধরো এটা আরেকটা লিখো, 4 নাম্বারটা লিখো। 4, এটা 4 নাম্বারটা হচ্ছে এটি পরিবাহকত্বের পরিবাহিতার, আমরা কিন্তু তাত্ত্বিক রূপে এটা হচ্ছে পরিবাহকত্বের বিপরীত রাশি, পরিবাহকত্ব। বুঝতে পেরেছ? তো এটা হচ্ছে পরিবাহকত্বের বিপরীত রাশি। অর্থাৎ এই ক্ষেত্রে দেখো রো ইজ ইকুয়াল টু হচ্ছে 1/সিগমা, যেখানে এই সিগমা এটা হচ্ছে কি? সিগমা মানে হচ্ছে পরিবাহকত্ব। সিগমা মানে কি? বাহকত্ব। সিগমা হচ্ছে পরিবাহকত্ব। ঠিক আছে। সিগমা হচ্ছে, এটা যদি বলি পরিবাহকত্ব কাকে বলে, এখান থেকে যেহেতু শব্দটা চলে আসছে পরিবাহকত্ব কি? তো বলা যায় পরিবাহকত্ব হচ্ছে আপেক্ষিক রোধের বিপরীত রাশিকে পরিবাহকত্ব বলে। পরিবাহকত্ব বলে। আচ্ছা, পরিবাহকত্ব বলে। অর্থাৎ এখানে সমীকরণ দেখো, তো সমীকরণ হবে, আচ্ছা একে সিগমা দ্বারা প্রকাশ করে, একে সিগমা, একে কি? সিগমা দ্বারা মনে রাখবো, সিগমা দ্বারা প্রকাশ করা হয়। একে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, তো সিগমা দ্বারা তো যেহেতু বিপরীত হয়, তাহলে এটা হবে কি? 1/রো। এই 1/রো মানে কি? 1/রো মানে হচ্ছে 1/, এর মানে হচ্ছে L/RA, তার মানে সিগমা হচ্ছে এই সমীকরণটা, সিগমা হচ্ছে এটা। তো পরিবাহকত্ব হচ্ছে 1/রো অথবা L/RA, যেখানে L হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য, R হচ্ছে পরিবাহীর রোধ, ক্ষেত্রফল হচ্ছে এ হচ্ছে ক্ষেত্রফল, এ হচ্ছে কি? ক্ষেত্রফল। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা যদি আরেকটু বলি, দেখো যে কিছু তাৎপর্য, এবার পরিবাহকত্বের ক্ষেত্রে দেখো পরিবাহকত্বের তাৎপর্য।
কোনো পদার্থের পরিবাহকত্ব বেশি হলে কোনো পরিবাহীর পরিবাহকত্ব বেশি হলে তড়িৎ প্রবাহ বাড়বে। আচ্ছা, দ্বিতীয়ত, তাহলে এখানে উল্টা ঘটনা বলতে পারি, কোনো পরিবাহীর পরিবাহকত্ব কম হলে কি হবে? পরিবাহকত্ব কম হলে তড়িৎ প্রবাহ কমবে। ঠিক আছে? পরিবাহীর আপেক্ষিক রোধ বাড়লে, দেখো পরিবাহীর আপেক্ষিক রোধ বাড়লে পরিবাহকত্ব কমবে। আর এক্ষেত্রে আমরা আরেকটা বলতে পারি কি, পরিবাহকত্বের উল্টাটা, পরিবাহকত্বের আপেক্ষিক রোধ কমলে পরিবাহকত্ব বাড়বে। কি হবে? বাড়বে। এই তাৎপর্যটা। আরেকটা বিষয় একটু মনে রাখবো, আমরা পরিবাহকত্বের একক আছে একটা, পরিবাহকত্বের কি একটা একক আছে। তো পরিবাহকত্বের এককটাকে আমরা কি বলি? দেখো, যে পরিবাহকত্বের একটা একক আছে, তো আমরা এটাকে কি বলি? তো এখানে একটা বিষয় দেখো, এর মানে কি, পরিবাহকত্ব মানে বোঝাচ্ছে একটা বিশেষ ধর্ম, যে ধর্মের কারণে কোনো পরিবাহের ভেতর দিয়ে ইলেকট্রনের গতিশীল বেড়ে যায়, ইলেকট্রনের গতিটা বেড়ে যায়। আমি আবারও বলছি, পরিবাহকত্ব হচ্ছে পরিবাহীর একটা বিশেষ ধর্ম, যে ধর্মের কারণে কোনো পরিবাহের ভেতর দিয়ে ইলেকট্রনগুলো খুব দ্রুত যেতে পারে। খুব ইলেকট্রন মানে হচ্ছে ইলেকট্রনগুলো দ্রুত অথবা ধীরে ধীরে যায়। তো দেখা যায় কোনো একটা পরিবাহীর পরিবাহকত্ব যদি বেশি থাকে, তার মানে ওর ভেতর দিয়ে ইলেকট্রনগুলো খুব দ্রুত যেতে পারে, ইলেকট্রনগুলো দ্রুত পাস হতে পারে, বিদায় ওই পরিবাহীর ভেতর দিয়ে বেশি পরিমাণে তড়িৎ প্রবাহ হতে পারে। আবার কোন একটা পরিবাহীর যদি পরিবাহকত্ব কম থাকে, তাহলে ওইটার ভেতর দিয়ে বেশি পরিমাণ ইলেকট্রন যেতে পারে না, আধানের পরিমাণটা কম যায়। তো আধান যত কম যাবে, তড়িৎ প্রবাহ তত কম হবে। কোন একটা পরিবাহীর আপেক্ষিক রোধের মান যদি বেড়ে যায়, আপেক্ষিক রোধ যদি বড় হয়ে যায়, তখন ওই পরিবাহীর পরিবাহকত্ব কমে যায়। তো আপেক্ষিক রোধ বাড়লে পরিবাহকত্ব কমে যায়, যে কারণে দেখা যাবে কি, কোন একটা পরিবাহীর তড়িৎ প্রবাহের মানটাও কমে যায়। আরেকটা বিষয় হচ্ছে, তাপমাত্রার সাথে এটা একটা সম্পর্ক আছে। তাপমাত্রার সাথে, যে কোন একটা পরিবাহীর তাপমাত্রা যদি বৃদ্ধি করো, তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে ওই পরিবাহীর আপেক্ষিক রোধ বেড়ে যায়। যখন একটা পরিবাহীর আপেক্ষিক রোধটা বেড়ে যায়, দেখো একটু চিন্তা করে দেখো, রোধ বাধা দানকারী একটা ধর্ম। তো যদি পরিবাহীর রোধ বেড়ে যায়, তাহলে কি হয়? ইলেকট্রনগুলো বাধাগ্রস্ত হয়। একটা বিষয় ঠিক ওইরকম, যে যদি তুমি দেখা যায় কি, যেতে দেয় কোন একটা পরিবাহীর মধ্যে যে যাচ্ছে, ধরো যে একটা পরিবাহী, তো রোধ মানে কি, এরকম একটা দেয়াল তৈরি করা, ধরো যে এরকম একটা দেয়াল তৈরি করা। সো কোন একটা পরিবাহীর রোধ বেশি মানে কি, এটা একটা দেয়াল। তো নর্মালি চিন্তা করো, একটা ইলেকট্রন যদি এদিক দিয়ে যায়, তখন কিন্তু এটা কি যেতে কষ্ট হবে। যদি কোনো একটা পরিবাহীর আপেক্ষিক রোধ বেশি হয় বা রোধের পরিমাণটা বেশি হয়, তার মানে কি ওই পরিবাহীটার রোধ মানে বাধা দেবে বেশি, পরিবাহীটা কি ইলেকট্রন যেতে বাধা দেবে বেশি। ফলে কি করবে, ইলেকট্রনগুলো সহজে যেতে পারবে না, যেতে পারবে না মানে তড়িৎ প্রবাহটা কমে যাবে। কিন্তু যদি কোনো পরিবাহীর পরিবাহকত্ব কম হয়, এর মানে হচ্ছে ওই পরিবাহীর বাধা দেওয়ার ক্ষমতা কম থাকে, ইলেকট্রনগুলোকে বাধা দিতে পারে না, ইলেকট্রনগুলো খুব সহজে চলাচল করতে পারে, বাধা দেয় খুবই কম, যে কারণে ইলেকট্রন খুব সহজে কি চলাচল করতে পারে। ইলেকট্রন চলাচলের গতিটা যদি খুব বেশি হয়, যদি প্রতি সেকেন্ডে বেশি পরিমাণে আধান প্রবাহিত হয়, তখন তড়িৎ প্রবাহের মানটাও বেড়ে যাবে। আচ্ছা, এটা গেল। তো
এর এককটা আরেকটা কি এর একক মনে রাখবা, এর এককটা কি পেয়েছি, একক হচ্ছে পার ওহম পার মিটার, একক হচ্ছে এটা, একক হচ্ছে কি ওহম পার মিটার, ওহম মিটার পার ওহম মিটার, পার ওহম মিটার, পার ওহম মিটার, এটা হচ্ছে একক। তাহলে আমরা গেলাম হচ্ছে পরিবাহকত্ব, পরিবাহকত্ব কাকে বলে, আপেক্ষিক রোধটা কি সেটা আমরা দেখলাম, তারপর হচ্ছে কোন পরিবাহীর রোধ কি সেটা দেখলাম। এবার আমরা একটু দেখি হচ্ছে রোধের নির্ভরশীলতা, রোধের নির্ভরশীলতা, আসলে রোধটা কিসের উপর নির্ভর করে, রোধটা কিসের উপর নির্ভর করে। তো দেখো কিছুক্ষণ আগে আমরা একটা বিষয় পেয়েছি এই সূত্র থেকে, যে আর ইজ ইকুয়াল টু পেয়েছিলাম রো এল বাই এ, কখন এখানে আরেকটা বিষয় আছে তাপমাত্রা উপাদান, তাপমাত্রা উপাদান তো আছেই। আচ্ছা, তো এইখানের ক্ষেত্রে তুমি যদি লক্ষ্য করে দেখো তাহলে রোধের নির্ভরশীলতা দেখো, তাহলে কি দেখবো আমরা, রোধের নির্ভরশীলতা, রোধের নির্ভরশীলতা, রোধ কয়টা বিষয়ের উপর নির্ভর করে, তো একটু ভালো করে এখানে লক্ষ্য করে দেখো, রোধ কার উপর নির্ভর করে, ক্ষেত্রফলের উপর, রোধ ক্ষেত্রফলের উপর নির্ভর করে। আচ্ছা, এক কোন একটা পরিবাহীর রোধ পরিবাহীর দৈর্ঘ্যের উপর নির্ভর করে, পরিবাহীর রোধ কার উপর নির্ভর করে, দৈর্ঘ্যের উপরে, কারণ দেখতেই পাচ্ছ উপরে আছে, কারণ আমরা জানি হচ্ছে যে এর দৈর্ঘ্যের সমানুপাতিক আর পরিবাহীর ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক, দৈর্ঘ্যের সমানুপাতিক ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। তাহলে দৈর্ঘ্যের সমানুপাতিক মানে হচ্ছে কোন একটা পরিবাহীর দৈর্ঘ্য যত বেশি হবে ওই পরিবাহীর রোধ তত বেশি থাকবে। তার মানে কিসের উপর নির্ভর করে, এক পরিবাহীর রোধ, পরিবাহীর দৈর্ঘ্যের উপর, পরিবাহীর দৈর্ঘ্যের উপরে, পরিবাহীর দৈর্ঘ্যের উপর, পরিবাহীর দৈর্ঘ্যের উপর, ঠিক আছে। তো পরিবাহীর দৈর্ঘ্য কিভাবে নির্ভর করে দেখো, এটা হচ্ছে তোমার যে দৈর্ঘ্য বেশি হলে, দৈর্ঘ্য বাড়ালে, দৈর্ঘ্য বাড়ালে রোধ বাড়ে, রোধ বাড়বে, রোধ বাড়বে। আর বি হচ্ছে দৈর্ঘ্য যদি কমানো যায়, কোন পরিবাহীর দৈর্ঘ্য যদি দৈর্ঘ্য কমালে, দৈর্ঘ্য কমালে রোধ কমবে, দৈর্ঘ্য কমালে কি হবে, রোধ, রোধ কমবে। বুঝতে পারছো, এই হচ্ছে ঘটনাটা। আর এরপরে যদি দেখি আমরা দ্বিতীয়ত হচ্ছে তোমার ক্ষেত্রফলের উপর, দ্বিতীয়ত হচ্ছে কি ক্ষেত্রফলে, পরিবাহীর ক্ষেত্রফল, পরিবাহীর, পরিবাহীর ক্ষেত্রফলের উপর, পরিবাহীর ক্ষেত্রফলের, ক্ষেত্রফলের উপর, পরিবাহীর ক্ষেত্রফলের উপর। তো কি হবে দেখো, পরিবাহীর ক্ষেত্রফল এটাতে যেটা হবে যে ক্ষেত্রফল বাড়লে, ক্ষেত্রফল বাড়ালে, ক্ষেত্রফল বাড়ালে রোধ কমবে, রোধ কমবে, রোধ কমবে। আর দ্বিতীয়তে যদি বলি ক্ষেত্রফল কমালে, ক্ষেত্রফল, ক্ষেত্রফল কমালে রোধ বাড়বে, রোধ বাড়বে। এখন বলি কেন বাড়বে, ব্যস্তানুপাতিক মানে কি, বিপরীত অনুপাতে পরিবর্তন হওয়া। ব্যস্তানুপাতিক হওয়া মানে হচ্ছে কোন একটা কিছুর বিপরীতভাবে পরিবর্তন হবে। বিষয়টা হচ্ছে এরকম যে হ্যাঁ এবং না, মানে তুমি তোমার বন্ধুর সাথে কথা বলতেছো, তুমি বলতেছো কি আজকে তোকে খাইতে হবে, তোমার বন্ধু বলতেছে না আজকে খাবো না, বিপরীত, একদম সম্পূর্ণ বিপরীত। তুমি বলতেছো আজকে বন্ধু চল আজকে মাঠে খেলতে যাবো, ও বলতেছে না আজকে খেলবো না। বন্ধু চল আজকে পড়বো, না আজকে পড়বো না। বন্ধু চল আজকে চিল করবো, না আমি চিল করবো না। বিষয়টা বুঝতে পারছো, মানে সম্পূর্ণ উল্টা, সম্পূর্ণ উল্টা। তাহলে তোমার দুইটা বন্ধু আছে, তো দুই বন্ধু, প্রথম বন্ধুকে এটা বলছো, দ্বিতীয় বন্ধুকে বলতেছো এরকম যে বন্ধু চল খেলতে যাবো, বলতেছে কি চল খেলতে যাবো। আরেক বন্ধু, তারপরে আরেকটা বলছো চল বন্ধু আজকে খাবো, সে বন্ধু বলতেছে কি খাবো। আরেক বন্ধু বলতেছে যে, তারপরে ওরে আবার বলতেছো তুমি চল আজকে আমরা মুভি দেখবো, ওই বন্ধু বলতে চল মুভি দেখবো। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে যে তুমি যাই বলছো তার রেসপন্সটা ঠিক একই রেসপন্স পাচ্ছ। এই একই ধরনের রেসপন্স পাইলে যে হ্যাঁ মানে হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না। বলছো বন্ধু চল আজকে, বন্ধু আজকে ভালো লাগতেছে না, আজকে আজকে খেলবো না। তো তোমার বন্ধু বলছে চল আজকে খেলবো না। তাহলে বিষয়টা কি হচ্ছে যে তুমি যাই বলছো তার একটা প্রতি উত্তর বের হচ্ছে পজিটিভ, মানে তো তার রেসপন্সটা পাচ্ছ, যা বলছো তার পজিটিভ রেসপন্স। মানে যদি এরকম যে না করছো মানে সেও না করছে, তোমাকে না করতেছে, হ্যাঁ বললে হ্যাঁ বলতেছে, তোমার সাথে তাল মিলাচ্ছে। এই ধরনের সম্পর্কগুলো হচ্ছে সমানুপাতিক, যে যা বলতেছো তাই হচ্ছে, এটা হচ্ছে সমানুপাতিক। আর যা বলছো তার বিপরীতটা হচ্ছে, সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক। তো এই ধরনের হলে সমানুপাতিক, ঠিক আছে। বাড়ার সাথে বাড়লে, কমার সাথে কমলে, এটা হচ্ছে কি বাড়াচ্ছ বাড়বে, কমাচ্ছ কমবে, এই ধরনের হলে হচ্ছে সমানুপাতিক। আর যদি দেখো যে বাড়াচ্ছ কমে যাচ্ছে, কমাচ্ছ বেড়ে যাচ্ছে, এই ধরনের হলে ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে হচ্ছে একটা পাল্লা নিছো, একটা পাল্লা আছে, বুঝতে পারছো, এই হচ্ছে একটা পাল্লা।
এই যদি একটা পাল্লা হয়, পাল্লার এক পাশে বেশি দিলে আরেক পাশে কি উল্টে যায়, তাই না? তো একদিকে বেশি দিচ্ছে আর একদিকে তুমি কি ভর কমাচ্ছ, আর একদিকে ভর বেড়ে যাচ্ছে। একদিকে বেশি ওজন দিচ্ছে আর একদিকে কমে যাচ্ছে। এদিকে দিলে এরকম, আর এদিকে দিলে কি দেখো, এদিকে দিলে কি হচ্ছে এরকম। তো বিষয়টা কি হচ্ছে যে যেদিকে বেশি দিচ্ছি তার উল্টা ঘটনা ঘটতেছে। এটা হচ্ছে ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে আচ্ছা, তাহলে দেখো দুইটা গেল। এরপরে দেখো আরো আছে। এরপর দেখো হচ্ছে তৃতীয়টা বলছে পরিবাহীর তাপমাত্রার উপর, পরিবাহীর তাপমাত্রার উপর, পরিবাহীর তাপমাত্রার উপর, পরিবাহীর তাপমাত্রার উপর কেন? এর মানে হচ্ছে দেখো, পরিবাহীর তাপমাত্রা বাড়ালে রোধ বাড়ে, তাপমাত্রা বাড়লে রোধ বাড়ে, ঠিক আছে? তাপমাত্রা বাড়লে কি হয়? রোধ বাড়ে। পরিবাহীর এখানে কথাটা লিখে নিবা, এটা হচ্ছে এ হচ্ছে কি পরিবাহীর তাপমাত্রা বাড়লে, পরিবাহীর তাপমাত্রা বাড়লে রোধ বাড়ে। আর বি হচ্ছে পরিবাহীর তাপমাত্রা কমালে রোধ কমে। তার মানে এখানে দুইটা ঘটনা ঘটছে যে পরিবাহীর তাপমাত্রার উপর কিভাবে নির্ভর করে। মানে তুমি যদি তাপমাত্রা বাড়িয়ে দাও তাহলে ওই পরিবাহীর রোধের পরিমাণটা বেড়ে যাবে। যদি তুমি তাপমাত্রা কমিয়ে দাও তাহলে পরিবাহীর রোধও কমে যাবে। তাপমাত্রা বাড়ালে রোধ বাড়ে, কমালে রোধ কমে। এইটাকে বলি আমরা পরিবাহীর তাপমাত্রার উপর নির্ভর করে, এই জন্যই নির্ভর করে। তারপরে যদি বলি আমরা পরিবাহীর উপাদানের উপর, এক হচ্ছে পরিবাহীর উপাদানের উপর, পরিবাহীর উপাদানের উপর, ঠিক আছে? আর একটা চতুর্থ হচ্ছে পরিবাহীর উপাদানের উপর। উপাদানটা কেমন? যে নির্দিষ্ট পরিবাহীর রোধ, আচ্ছা পরিবাহীর উপাদানের উপর। তো নির্দিষ্ট পরিবাহীর আপেক্ষিক রোধ কি হবে? নির্দিষ্ট হবে, ঠিক আছে? আর ভিন্ন ভিন্ন পরিবাহীর আপেক্ষিক রোধ কি হবে? ভিন্ন হবে। আপেক্ষিক রোধ ভিন্ন, আপেক্ষিক রোধ কি হবে? ভিন্ন হবে। মানে হচ্ছে কোন একটা পরিবাহী যদি লোহা দিয়ে তৈরি হয়, তাহলে লোহা দিয়ে তৈরি যতগুলি পরিবাহী আছে সবগুলো এক হবে। লোহা দিয়ে তৈরি যতগুলি পরিবাহী আছে সেটা ছোট হোক বা বড় হোক, তার আপেক্ষিক রোধ নির্দিষ্ট থাকবে। কিন্তু যদি একটা পরিবাহী তুমি একটা লোহার নিয়েছো, একই দৈর্ঘ্যের একটা লোহার টুকরা নিয়েছো, আরেকটা নিয়েছো তামার টুকরা, এই দুইটা কিন্তু ভিন্ন পদার্থের তৈরি। যেহেতু উপাদান ভিন্ন, তাদের আপেক্ষিক রোধটাও ভিন্ন হবে। উপাদান ভিন্ন হওয়ার কারণে তাদের আপেক্ষিক রোধ ভিন্ন হবে। আর আপেক্ষিক রোধ যদি ভিন্ন হয় তাহলে তার পরিবাহী রোধও ভিন্ন হবে, ঠিক আছে? আপেক্ষিক রোধ ভিন্ন হলে কি পরিবাহী রোধও ভিন্ন হবে, পরিবাহী রোধটা কি হবে? পরিবর্তন হবে। তাহলে এইগুলো ছিল আমাদের রোধের নির্ভরশীলতা। আচ্ছা, পরে দেখো, এবার দেখবো হচ্ছে আমরা ওহমের সূত্র। কি দেখবো আমরা? ওহমের সূত্র কি বলে? ওহমের সূত্র বলে নির্দিষ্ট পরিবেশ স্থির তাপমাত্রায় কোন নির্দিষ্ট পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য। দেখো, কোন নির্দিষ্ট পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য ওই পরিবাহীর তড়িৎ প্রবাহের সমানুপাতিক। আচ্ছা, তাহলে দেখো এখানে লিখছি কি যে স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট পরিবাহীর
দুই প্রান্তের বিভব পার্থক্য ওই পরিবাহীর তড়িৎ প্রবাহের সমানুপাতিক, ওই পরিবাহীর তড়িৎ প্রবাহের সমানুপাতিক। তাহলে এই অর্থে আমি যেটা বলতে পারি, হ্যাঁ এই অর্থে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে তোমার এরকম, যে যদি একটা পরিবাহী হয় এরকম, এ হচ্ছে একটা পরিবাহী, এ হচ্ছে একটা পরিবাহী, এখন এর ভেতর দিয়ে, অথবা দেখো এ হচ্ছে একটা পরিবাহী, এটা হচ্ছে একটা পরিবাহী, তাহলে এর ভেতর দিয়ে কি যাচ্ছে, এর ভেতর দিয়ে ইলেকট্রন যাচ্ছে, এর ভেতর দিয়ে কি যাচ্ছে ইলেকট্রন, ভেতর দিয়ে কি যাচ্ছে ইলেকট্রন, ইলেকট্রন যাচ্ছে কোন দিকে যাচ্ছে, এদিকে। কেন যাচ্ছে, কারণ এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে নেগেটিভ, দেখো এটা হচ্ছে নেগেটিভ সাইড আর এটা হচ্ছে পজিটিভ। সাধারণত ইলেকট্রনগুলো লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজে যায়, আমরা জানি ইলেকট্রন সবসময় লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজের দিকে যেতে থাকে। তাহলে এই পরিবাহীর ভেতর দিয়ে যদি আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, কি পরিমাণ, আই পরিমাণ, তাহলে ধরো এই প্রান্তটা এ আর এই প্রান্ত হচ্ছে বি, তাহলে এই প্রান্তে যে বিভব আছে সেটা হচ্ছে বি এ, আর এই প্রান্তে বিভব আছে কত, বিবি, মানে হচ্ছে এই প্রান্তে একটা বিভব আছে আর এই প্রান্তে একটা বিভব আছে। তা আমি এটাকে বি ধরছি, এটা বি, এটা হচ্ছে কি এ, এটাও বি, আর এটা যদি হয় এ প্রান্ত তাহলে এটা হবে কি এ প্রান্ত, কি হবে এটা, ধরে নিচ্ছি এটা এ প্রান্ত, আর এই জন্য হবে ভোল্টেজ হবে কত, ভিএ, ভিএ। তো সাধারণত এটা পজিটিভ, এটা নেগেটিভ, যেহেতু ইলেকট্রন এদিক থেকে ওইদিকে যাচ্ছে, ইলেকট্রনের মুভমেন্ট হচ্ছে লো ভোল্টেজ টু হাই ভোল্টেজ, কম বিভব থেকে বেশি বিভবের দিকে যাবে। তার মানে ইলেকট্রন যেহেতু ওইদিকে যাচ্ছে বা আধানগুলো যেহেতু ওইদিকে যাচ্ছে, তাহলে আমরা বলতে পারি এদিকে হাই ভোল্টেজ আছে আর এদিকে লো ভোল্টেজ আছে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি এখানে ভি, বিভব পার্থক্য হচ্ছে বি, ভিএ মাইনাস হচ্ছে ভিবি। কেন, শর্ত হচ্ছে এরকম, কেন, কারণ শর্ত হচ্ছে বিএ ইজ গ্রেটার দেন ভিবি। এই শর্তের অধীনে লিখতে পারি বিএ মাইনাস ভিবি, মানে হচ্ছে এটা বিভব পার্থক্য, এটা কি, এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে কি, এটা হচ্ছে বিভব পার্থক্য, এটা হচ্ছে কি বিভব পার্থক্য। এই ভিটা হচ্ছে কি বিভব পার্থক্য, যে বিভব পার্থক্য মানে দুইটা বিন্দুর বিভবের ব্যবধান, বিভব পার্থক্য হচ্ছে দুইটা বিন্দুর বিভবের ব্যবধান বা বিভবের পরিবর্তনই হচ্ছে বিভব পার্থক্য। তো এর ভেতর দিয়ে কি পরিমাণ যাচ্ছে কারেন্ট, এটা হচ্ছে কি তড়িৎ প্রবাহ, এটা হচ্ছে কি তড়িৎ প্রবাহ। সো এটা যদি তড়িৎ প্রবাহ হয় তাহলে শর্ত কি বলছে, কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য, হ্যাঁ কোন পরিবাহীর, এটা এইভাবে বলা যায়, কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য, দেখো বিভব পার্থক্য ভি, বিভব পার্থক্য ভি তড়িৎ প্রবাহের সমানুপাতিক, কার সমানুপাতিক, তড়িৎ প্রবাহের সমানুপাতিক। কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য তড়িৎ প্রবাহের সমানুপাতিক, কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য তড়িৎ প্রবাহের সমানুপাতিক। এটা কিন্তু চাইলে ভাবে লিখতে পারতাম, বি সমানুপাতিক আই, কথাটা কিন্তু এরকম ভাবে লেখা যায়, ঠিক আছে। যাই হোক আমরা লিখবো হচ্ছে এটা বি সমানুপাতিক আই। আচ্ছা তাহলে এখানে দেখো আই সমান কি লিখতে পারি, ভি, আই সমান তুমি লিখতে পারো এটা 1/r ইনটু হচ্ছে ভি, সরি এটা লিখতে পারো হচ্ছে জি, জি ভি, জিটা কি, এবার এখানে দেখো জি হচ্ছে একটা, জি হচ্ছে তড়িৎ পরিবাহিতা, জি কি তড়িৎ পরিবাহিতা, পরিবাহিতা সমানুপাতিক ধ্রুবক, এখানে কি একটা মানে হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক, এখানে একটা সমানুপাতিক ধ্রুবক আছে, সমানুপাতিক একটা ধ্রুবক, ঠিক আছে। তাহলে জি এর তাৎপর্য যদি বলি, জি এর তাৎপর্য দেখো এক, তো জি পরিবাহিতা কাকে বলে, দেখো পরিবাহিতা হচ্ছে রোধের বিপরীত রাশিকে, রোধের বিপরীত রাশি, রোধের বিপরীত রাশিকে, রোধের বিপরীত রাশিকে তড়িৎ পরিবাহিতা বলে। এক, তড়িৎ পরিবাহিতা, পরিবাহিতা বলে এক সমীকরণ। এর সমীকরণটা কি আসবে তাহলে, এর সমীকরণটা কি আসবে, দেখো এর সমীকরণটা আসবে তোমার বা সূত্রটা আসবে হচ্ছে পরিবাহিতা জি ইজ ইকুয়াল টু রোধের বিপরীত রাশি, তার মানে হচ্ছে 1/r, 1/r, তো 1/r, অথবা তুমি বলতে পারো জি সমান, অথবা তুমি এখানে যেহেতু এটা তা জি সমান তোমার যেটা আসবে সেটা হচ্ছে, দেখো সেটা হচ্ছে তোমার L/ρ(a), L/ρ(a), বুঝতে পারছো। জি সমান কিন্তু এইটাও লিখতে পারো, আবার জি সমান তুমি কিন্তু চাইলে এটাও লিখতে পারো। এন্ড কেন এটা লিখতে পারো সেটা যদি বলি তাহলে কারণ তুমি জানো হচ্ছে r ইকুয়াল হচ্ছে ρL/a, ρL/a। তো যেহেতু তুমি জানো ρL/a তাহলে তুমি এটা এইভাবে লিখতে পারো, তাহলে উল্টে যাবে, তাহলে এটা লিখতে পারো তুমি এরকম a/ρL, a/ρL, তুমি কিন্তু এটাও লিখতে পারো a/ρL। আচ্ছা এককটা কি লিখবা, তো দেখো এবার একক, এর একক, একক হচ্ছে যেহেতু একক হচ্ছে পার ওহম, একক হচ্ছে কি পার ওহম, একক হচ্ছে পার ওহম লিখতে পারি। তো মোটামুটি এই ছিল আমার জি এর পরিচিতি। এবার আমি এখানে কি করতে পারি, দেখো জি এর মান যেহেতু জানি জি সমান কি 1/r,
তাহলে যদি এটা বসাও তাহলে পেয়ে যাবো তুমি কি v/r, কি পেয়ে যাচ্ছ v/r। তো v/r যদি পাও, v/r যদি তুমি পাও তাহলে আমরা এটাকে লিখতে পারি, সুতরাং তুমি লিখতে পারো যে I সমান হচ্ছে v/r, এটা হচ্ছে ওহমের সূত্র। I সমান হচ্ছে v/r, যেখানে আমরা যেখানে এটা হচ্ছে আমার যে I হচ্ছে তড়িৎ প্রবাহ, I হচ্ছে তড়িৎ প্রবাহ, G হচ্ছে তড়িৎ পরিবাহিতা, তারপর হচ্ছে আর হচ্ছে পরিবাহী রোধ, তারপর হচ্ছে তোমার এখানে V হচ্ছে বিভব পার্থক্য, ঠিক আছে। আর এইটার কাছে জানোই এখানে রো হচ্ছে কি, তো এত বুঝো পরিবাহীর ক্ষেত্রফল, এ হচ্ছে ক্ষেত্রফল, আর রো হচ্ছে আপেক্ষিক রোধ, আর এল হচ্ছে কি পরিবাহীর দৈর্ঘ্য, এল তো জানো, এল হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য, এল হচ্ছে কি পরিবাহীর দৈর্ঘ্য। তো আমরা কিন্তু এভাবে চাইলে লিখতে পারি, আচ্ছা। সো তুমি যদি এইভাবে লিখো, আমি আবারও বলছি, এই যে সমীকরণটা কি বলে দেখো, স্থির তাপমাত্রা, তার মানে তাপমাত্রা স্থির থাকলে, আচ্ছা যদি তাপমাত্রা স্থির থাকে কোনো নির্দিষ্ট পরিবাহী, তার মানে পরিবাহীটাও একটা নির্দিষ্ট পরিবাহী, অন্য কোনো পরিবাহী না, নির্দিষ্ট করা আছে। পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য, তাহলে একটা পরিবাহী নিয়েছিলাম, তার দুইটা প্রান্ত ছিল, এই দুই প্রান্তে দুইটা বিভব থাকে, এই দুইটা বিভবের যে ব্যবধান সেটা হচ্ছে কি বিভব পার্থক্য। একটা পরিবাহীর দুই প্রান্তে যে দুইটা বিভব থাকে তার ব্যবধানটা হচ্ছে কি বিভব পার্থক্য। তাহলে ওই বিভব পার্থক্যটা হবে কি, এই পরিবাহীর ভেতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে প্রতি সেকেন্ডে যে ভেতর দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এই তড়িৎ প্রবাহের সমানুপাতিক, তো বিভব হবে তড়িৎ প্রবাহের সমানুপাতিক। এখন এই সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে আমি জি লিখলাম, তো জিটা কি, জি হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক যাকে বলি তড়িৎ পরিবাহিতা, এইটার তাৎপর্যটা কি বলতে পারি, এটা রোধের বিপরীত রাশি, এটা কাকে বলে, রোধের বিপরীত রাশিকে আমরা তড়িৎ পরিবাহিতা বলি। আচ্ছা, তারপরে বলা হচ্ছে এর সমীকরণ হচ্ছে জি সমান 1/r, অথবা লিখতে পারো জি সমান হচ্ছে a বাই রো এল, এটাও লিখতে পারো। আর এর একক হচ্ছে ওহম, পার ওহম, সবাই বুঝছো? বুঝছো? এখানে যদি মনে রাখো, অর্থাৎ আই সমানুপাতিক হচ্ছে 1/r, আর এটা দ্বারা বোঝাচ্ছে কি, এটাও সেম, এটা হচ্ছে আই সমানুপাতিক হচ্ছে 1/r, তার মানে দেখো ব্যস্তানুপাতিক, পরিবাহীর রোধ বাড়লে তড়িৎ প্রবাহ কমে যাবে, রোধ বাড়লে ব্যস্তানুপাতিক, রোধ বাড়লে তড়িৎ প্রবাহ কমে যাবে, কারণ আমরা সূত্র কি পেয়েছি, আই সমানুপাতিক হচ্ছে v/r, এর মানে হচ্ছে আই সমানুপাতিক v এবং আই সমানুপাতিক হচ্ছে 1/r, আই সমানুপাতিক কি 1/r, এই যে এটা। তাহলে দেখা যায় পরিবাহীর রোধ বাড়ালে তড়িৎ প্রবাহ কমে যায়, আর রোধ কমালে, যদি রোধ কমিয়ে দাও তাহলে পরিবাহিতারা তড়িৎ প্রবাহ বেড়ে যাবে।
কিন্তু আমরা যেহেতু ওহমের সূত্র জানি যে I সমানুপাতিক হচ্ছে V, I সমানুপাতিক হচ্ছে V, এর মানে হচ্ছে দুই প্রান্তের বিভব পার্থক্য যত বেশি হবে ওইটার ভেতর দিয়ে তত বেশি তড়িৎ প্রবাহিত হবে, ওইটার ভেতর দিয়ে তত বেশি তড়িৎ প্রবাহিত হবে। সবাই বুঝছো? সবাই কি বুঝতে পেরেছো? হ্যাঁ, আরেকটা কি বেশি এখানে দেখো, যত বেশি বিভব পার্থক্য তত বেশি তড়িৎ প্রবাহ পাচ্ছি। আরেকটা হচ্ছে বিভব পার্থক্য যদি নেগেটিভ হলে বিদ্যুৎ প্রবাহের দিক পরিবর্তন হবে। আচ্ছা, আরেকটা দেখি যে বিভব পার্থক্য ঋণাত্মক হলে, বিভব পার্থক্য ঋণাত্মক হলে তড়িৎ প্রবাহের দিক, এটা মুছে দিচ্ছে, হ্যাঁ, তড়িৎ প্রবাহের দিক পরিবর্তন হবে, তড়িৎ প্রবাহের দিক পরিবর্তন হবে। আচ্ছা, তো এটা তো পেলাম, এটা তো বুঝছই I সমানুপাতিক হচ্ছে V। এর মানে হচ্ছে লক্ষ্য করে দেখো, ধরো যে এরকম যে VA এরকম পরিবাহীটা হচ্ছে এরকম, হ্যাঁ, এ হচ্ছে একটা পরিবাহী, এটা হচ্ছে A, এটা হচ্ছে B, তাহলে এটা ভোল্টেজ কত আছে BA, এটা ভোল্টেজ হচ্ছে VB, আর এটা ভোল্টেজ হচ্ছে BA, এটার ভোল্টেজ কত আছে BA, এর ভোল্টেজ হচ্ছে BA। এখন তুমি কি করছো, ধরো হচ্ছে V বের করছো, তো V সমান হচ্ছে VA মাইনাস হচ্ছে BB সমান হচ্ছে নেগেটিভ ভোল্টেজ, নেগেটিভ। V এর মানটা কি পেয়েছো? নেগেটিভ। মানে তুমি যখন এটা থেকে এটা বিয়োগ করছো তখন রেজাল্ট পাইছো কি? নেগেটিভ। রেজাল্টটা পাইছো নেগেটিভ রেজাল্ট। যদি নেগেটিভ রেজাল্ট পাও তার মানে এরকম যে ধরো যে 10 মাইনাস হচ্ছে 20 সমান কত আছে? -10 ভোল্ট। যদি নেগেটিভ ভোল্টেজ পাও তার মানে বুঝবা এর দিক পরিবর্তন করবে। তাহলে তুমি যদি ধরে থাকো, তার মানে হচ্ছে তুমি যদি ধরো যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে হাই ভোল্টেজ, এটা হচ্ছে লো ভোল্টেজ, দেখো এটা হাই এটা লো, কিন্তু আসলে বোঝাচ্ছে কি, এর মানে হচ্ছে দেখো কারেন্টে যাবে এখান থেকে এইদিকে, তুমি যেহেতু এটা থেকে এটা বিক করছো কাকে, কোথা থেকে? দেখো এ থেকে বি বিক করছো, এর মানে হচ্ছে এটা হাই ভোল্টেজ থেকে তুমি লো ভোল্টেজ, তুমি ধরেছো যে ইলেকট্রন এদিক থেকে এদিকে আসছে, ইলেকট্রন এদিক থেকে এখানে আসছে, কিন্তু যেহেতু নেগেটিভ মান আসছে তার মানে বোঝাচ্ছে ইলেকট্রন এদিক থেকে এখানে না, ইলেকট্রন এখান থেকে এখানে যাচ্ছে, মানে দিক পরিবর্তন করবে। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো সমবায় বর্তনী, এরপর দেখি আমরা বর্তনী, সমবায় বর্তনী। সাধারণত সমবায় বর্তনীকে আমরা তিনটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে শ্রেণী সমবায়, একটা হচ্ছে তোমার শ্রেণী সমবায়, হ্যাঁ, একটা হচ্ছে তোমার সমান্তরাল সমবায়, আরেকটাকে বলি আমরা মিশ্র সমবায়। আচ্ছা, তো সমবায় বলতে কি বুঝি? সমবায় বলতে রোধের সমবায়, এখানে কিসের সমবায় বলছি আমরা? রোধের সমবায়। এটাকে বলছি কি? রোধের সমবায়। এর মানে হচ্ছে সমবায় বিষয়টা বোঝায় অনেক কিছুর সমন্বয়, তাই না? যেমন ধরো সমবায় সমিতি, তোমরা গ্রামে পরিচিত সমবায় সমিতি মানে অনেকগুলো ব্যক্তি একত্রিত হয়ে একটা সমিতি তৈরি করে, সেটাকে বলছি আমরা সমবায় সমিতি, তাই না? অনেক মানুষের যেখানে টাকা পয়সা রাখছে, যেখানে লেনদেন হচ্ছে, সেটা সমবায়। তো রোধের সমবায়টা বলতে এরকম কিছু একটা মিন করছে যে এখানে তোমার অনেকগুলো থাকবে, অনেকগুলো রোধ একত্রিত হয়ে একটা কাজ সম্পাদন করবে। অনেকগুলো রোধ যখন একত্রিত একটা কাজ সম্পাদন করছে, তখন ওই যে কাজটা সম্পাদন করছে একটা জায়গার মধ্যে, তখন অনেকগুলো রোধ যখন একটা জায়গায় কাজ করতেছে তখন ওইটাকে বলছে আমরা রোধের সমবায়। মানে অনেকগুলো রোধ একটা জায়গার মধ্যে কাজ করছে যখন, ঠিক আছে, একত্রিত হয়ে একটা কাজ করতেছে, অনেকগুলো রোধ একত্রিত হয়ে একটা কাজ করছে, সেই কাজটা কি? বাধা দেয়া, সেই কাজটা কি? ইলেকট্রন বাধা দেয়া। সরাসরি কথা আমি আবার বলছি, অনেকগুলো রোধ যখন একত্রিত হয়ে কি করে? একটা নির্দিষ্ট কাজ সম্পাদন করে, ঠিক আছে, তখন ওই রোধগুলিকে বলি রোধের সমবায়, ওই রোধগুলিকে বলছি রোধের সমবায় বলি। এখন যদি প্রশ্ন করে যে কাজ কি, আসলে কাজটা কি করবে, ওদের কাজ কি? প্রত্যেকের কাজ একত্রিত হয়ে বাধা দেয়া, দুষ্ট, বুঝছো, প্রচন্ড দুষ্ট। দেখো, তো আমরা এখানে শুরু করছি, খুবই ইম্পর্টেন্ট, এখন যেটা পড়াবো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখবা। এর আগে আমরা একটু তুল্যরূপটা দেখে আসি, এটার আগে একটু তুল্যরূপ কাকে বলে। দেখো,
কতগুলি রোধ? আচ্ছা, দেখো তো এটা শ্রেণীতে যেটা করি আমরা, শ্রেণীতে আরএস এবং সমান্তরালে আরপি দ্বারা প্রকাশ করা হয়। সমান্তরালে দেখো আরপি দ্বারা প্রকাশ করা হয়। একে কি করি আমরা? দেখো একে শ্রেণীতে আরএস এবং সমান্তরালে আরপি দ্বারা প্রকাশ করা হয়। একে শ্রেণীতে আরএস এবং সমান্তরালে আরপি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে? আচ্ছা, তো দেখো এটা গেল তুল্য রোধের ক্ষেত্রে। তো বিষয়টা তুল্য রোধের বিষয়টা কনসেপ্ট হচ্ছে ঠিক এরকম যে ধরো যে তুমি কি করো, কয়েকটা বাচ্চা হাতি আছে, বুঝছো? কতগুলি বাচ্চা হাতি আছে। তো বাচ্চা হাতি কি করছে, তার 10 জন বাচ্চা হাতি আছে। 10 জন বাচ্চা হাতি চিন্তা করলো আজকে একটা জুনকেট খেয়ে ফেলবে। তার কি করবে, আজকে একটা জুনকেট খেয়ে ফেলবে একদম, 10 জন মিলে, 10টা বাচ্চা হাতি মিলে। এখন ওই বাচ্চা হাতির যে মা হাতিটা আছে সেও চিন্তা করলো ওই 10 জনের সমান সে কি করবে, একই মানে সেও একটা জুনকেট খেয়ে ফেলবে। এখন এইখানে দেখো 10 জনের কাজ সে কি করতে পারছে, একাই করতে পারছে। তারা 10 জন বাচ্চা হাতি মিলে একটা জুনকেট খেয়ে ফেলবে। আবার একটা বড় হাতি কি করলো, সে নিজে একাই চিন্তা করলো জুনকেট খেয়ে ফেলবে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, যে 10 জনের কাজ, 10 জন একটা জুনকেটের কাজ করবে, সেটা যতটুকু একজন একটা হাতি মা হাতিটা কি করলো, সে একই পরিমাণ কাজ একাই করতে পারতেছে। তো যদি একই পরিমাণ কাজ একাই করতে পারে, তখন ওই 10 জনের পরিবর্তে ওই হাতিটাকে, বড় হাতিটাকে বললো আমি তুল্য হাতি। তো হাতিগুলোকে, ছোট হাতিগুলো তো বাচ্চা হাতি ছিল, এই বাচ্চা হাতিগুলোর সমপরিমাণ কাজ করতে কি মা হাতিটা, তো ওই মা হাতিটাকে বলবো আমি তুল্য হাতি। বুঝতে পারছো? আচ্ছা, তারপর দেখো এবার আমরা একটু শ্রেণীতে আসি। দেখো এখানে দেখো একটা বর্তনী আছে এই, আর এই বর্তনীতে এটা তো বুঝতেই পারছো এটা একটা চাবি, আর এটা হচ্ছে একটা কোষ, একটা কোষ। এখন আমি যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে শ্রেণী বর্তনী, সেটা হচ্ছে শ্রেণী বর্তনী। তো শ্রেণী বর্তনী কাকে বলে দেখো, বা শ্রেণী বর্তনী মানে কি, সিরিজ। শ্রেণী বর্তনী মানে হচ্ছে সিরিজ সার্কিট। আচ্ছা, সিরিজ সার্কিট। এখন সিরিজ সার্কিটটা কি আসলে দেখো, তো এটা ধরে নিচ্ছে এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3। তো ব্যাটারি নেগেটিভ প্রান্ত এটা, ব্যাটারি পজিটিভ প্রান্ত এটা। সো আমি যদি এটার ভেতর দিই, এবার যদি আমি সুইচটা টিপে দিই, সুইচটা টিপে দিতে কি হবে, পথটা আবদ্ধ হয়ে যাবে। সুইচটা টিপে দিলাম, তাহলে কি হলো, এখন ইলেকট্রন তড়িৎ প্রবাহ শুরু হবে, এদিক দিয়ে তড়িৎ প্রবাহ শুরু হবে। কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, I। এই ব্যাটারি থেকে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে I। ব্যাটারি এই কোষের ধনাত্মক প্রান্ত এটা, কোষের ঋণাত্মক প্রান্ত হচ্ছে এটা। এবার একটু চিন্তা করে দেখো, এইগুলো এইখান দিয়ে এইখানে যাচ্ছে, তারপর এই পথে গিয়ে তারা কি করতেছে, এই পথে ফিরে আসতেছে,
তো রোদ যে পথে যায়, দেখো রোদের যে পথে প্রবেশ করে, মনে রাখবা তড়িৎ প্রবাহ এক, মনে রাখবা এটা এক্সট্রা, একটু এক্সট্রা তথ্যটা লিখো, এক্সট্রা তথ্য এটা, যে তড়িৎ ইলেকট্রন আদান যে পথে প্রবেশ করে, যে আদান যে প্রান্ত দিয়ে প্রবেশ করে সেটা ধনাত্মক, সেটা কি হবে? ধনাত্মক। এক, যে প্রান্ত দিয়ে বের হয় তা ঋণাত্মক, তা কি হবে? তবে ঋণাত্মক, তবে কি ঋণাত্মক। ঠিক আছে, আদান যে প্রান্ত দিয়ে বের হয়, আদান যে প্রান্ত দিয়ে প্রবেশ করবে সেটা হচ্ছে ধনাত্মক, আর যে প্রান্ত দিয়ে বের হবে সেটা হচ্ছে ঋণাত্মক। তাহলে এই দিক দিয়ে কি আসবে? আদান আসবে না? তো এই পথ দিয়ে আদান যাচ্ছে, কি যাচ্ছে? আদান যাচ্ছে। আদান যদি যায়, প্রবেশ করতেছে কি এটা, তাহলে এটা প্লাস এটা মাইনাস, প্রবেশ করবে, এরপরে আদানটা এখানে যাবে, এটা প্লাস এটা মাইনাস। তারপর দেখে এবারে আদানটা এখানে যাবে, প্রবেশ করবে, এটা প্লাস এটা মাইনাস, প্লাস মাইনাস। বুঝতে পেরেছো যে আদান যে প্রান্তে প্রবেশ করবে সেটা প্লাস, যে প্রান্তে বের হয়ে যাবে সেটা মাইনাস, প্রবেশ করবে প্লাস, বের হবে মাইনাস, প্রবেশ করবে প্লাস দিয়ে বের হয়ে যাবে মাইনাস। তো এবার আমি যদি সংজ্ঞাটা দিতে চাই, ঠিক আছে, আমি যদি সংজ্ঞা দিতে চাই, তাহলে দেখো যদি এমন হয় যে বর্তনীর, দেখো কোন বর্তনী যদি এমন হয় যে কতগুলি রোধের মধ্যে প্রথম রোধের, দেখো আমি প্রথম রোধের দ্বিতীয় প্রান্তের সাথে দ্বিতীয় প্রান্তের সাথে দেখো এই যে প্রথম রোধের দ্বিতীয় প্রান্তের সাথে দ্বিতীয় রোধের কি দেব? দেখো দ্বিতীয় রোধের প্রথম প্রান্ত এবং দ্বিতীয় রোধের, এবারে তো দেখো দ্বিতীয় রোধের দ্বিতীয় প্রান্তের সাথে তৃতীয় রোধের কি লিখছি এখানে? দেখো দ্বিতীয় রোধের দ্বিতীয় প্রান্তের সাথে তৃতীয় রোধের প্রথম প্রান্ত যুক্ত করে যে বর্তনী তৈরি করা যায়। আচ্ছা, তো কি বললাম এখানে? যদি এমন হয় যে কতগুলি রোধের মধ্যে প্রথম রোধের দ্বিতীয় প্রান্তের সাথে দ্বিতীয় রোধের প্রথম প্রান্ত এবং দ্বিতীয় রোধের দ্বিতীয় প্রান্তের সাথে তৃতীয় রোধের প্রথম প্রান্ত যুক্ত করে, আচ্ছা প্রান্ত যুক্ত করে সাজানো সমবায়কে শ্রেণী সমবায় বলে। সাজানো সমবায়কে শ্রেণী সমবায় বলে। তাহলে দেখো এই ধরনের সমবায় হচ্ছে শ্রেণী সমবায়, মানে হচ্ছে এখানে আমরা বিষয়টা মনে রাখবো, অনেকগুলো রোধ থাকবে। প্রথমটা দ্বিতীয় প্রান্তের সাথে দ্বিতীয়টার প্রথম প্রান্ত, এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে প্রথম প্রান্ত, এটা দ্বিতীয় প্রান্ত, এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়। তাহলে দেখো প্রথমটার দ্বিতীয় প্রান্তের সাথে দ্বিতীয়টার প্রথম প্রান্ত, দ্বিতীয়টার দ্বিতীয় প্রান্তের সাথে তৃতীয়টার প্রথম প্রান্ত যুক্ত করে এমন যে সমবায় তৈরি করা হয়, তাহলে এই ধরনের সমবায়কে বলি আমরা শ্রেণী সমবায়। এই ধরনের সমবায় হচ্ছে কি? শ্রেণী সমবায়। তো শ্রেণী সমবায়ের তাৎপর্য দেখি একটু, শ্রেণী সমবায়ের একটু বিশেষ বৈশিষ্ট্য। তো এই সমবায়টার মধ্যে মনে রাখতে হবে যে কি কি থাকবে, এই শ্রেণী সমবায়ের মধ্যে কি কি থাকবে একটু দেখো। তো মাথায় রাখবা, এক, বর্তনীর প্রবাহ অপরিবর্তনশীল, অপরিবর্তনশীল অর্থাৎ তড়িৎ প্রবাহ পরিবর্তনশীল, অর্থাৎ তড়িৎ প্রবাহ
তড়িৎ প্রবাহের মান অর্থাৎ অর্থাৎ সকল রোধের মধ্য দিয়ে দেখো অর্থাৎ সকল রোধের মধ্য দিয়ে একই প্রবাহ প্রবাহিত হবে, একই প্রবাহ প্রবাহিত হবে। বুঝতে পারছো? বিষয়টা হচ্ছে এইখান থেকে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে এটা দিয়েও সেটাই যাচ্ছে, এটা দিয়েও সেটা যাবে, এটা দিয়েও সেটাই যাবে, তড়িৎ প্রবাহের কোনো পরিবর্তন হবে না। সেকেন্ড হচ্ছে প্রতিটা রোধের দুই প্রান্তে বিভব পার্থক্য সৃষ্টি হবে। বিভব পার্থক্য ভিন্ন হতে পারে, অর্থাৎ বিভবের পরিবর্তন হয়। অর্থাৎ কি বলতে পারি? অর্থাৎ বিভব পরিবর্তনশীল, বিভবের পরিবর্তন হবে। তার মানে এখানে যে ভোল্টেজটা থাকবে সেই ভোল্টেজটাকে ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে, মোট ভোল্টেজটা রোধের মধ্যে ভাগ হয়ে যাবে এবং প্রত্যেকটা রোধের মধ্যে একটা কি হবে, তোমার বিভবের একটা পরিবর্তন থাকবে, বিভবটা কি হবে, পরিবর্তিত হয়ে যাবে। তো যেমন ধরো এইখানে যে ভোল্টেজটা আছে এখানে সেই ভোল্টেজ নাও থাকতে পারে, এখানে সেই ভোল্টেজ নাও থাকতে পারে, বিভবের একটা পরিবর্তন আসবে। তাহলে এই হচ্ছে দুইটা শর্ত। এই শর্তটির এই বর্তনীর প্রধান শর্ত হচ্ছে কারেন্টের মান কোনো পরিবর্তন হতে পারবে না, আরেকটা শর্ত হচ্ছে বিভব পরিবর্তনশীল, বিভবটা পরিবর্তনশীল, তো বিভবের মানটা পরিবর্তন হতে পারে। আচ্ছা, তো যদি বিভবের মান পরিবর্তন হতে পারে তাহলে দেখো, যদি বিভবের মান পরিবর্তন হতে পারে তাহলে কি হবে, আমরা একটু ক্যালকুলেশন করি। কেন পরিবর্তন হবে না, কারেন্ট কেন পরিবর্তন হবে না? একটু চিন্তা করে দেখো, যারা গ্রামে থাকো, তোমরা যারা গ্রামে থাকো তারা কি দেখছো, একটা জমিতে যখন পানি দেওয়া হয়, একটা জমিতে পানি দিলে কেমন দেখছো, একটা মেশিন থেকে, একটা সেচ পাম্প থেকে পানিটা বের হয়ে একটা ড্রেনের মধ্যে দিয়ে যেতে থাকে, গিয়ে একটা জমিতে বা একটা ক্ষেতের মধ্যে গিয়ে পানিটা পড়ে। তুমি কি কখনো দেখেছো যে একটা ড্রেন দিয়ে পানি যাওয়ার সময় পানির প্রবাহটা সব জায়গায় সমান থাকে? একটা ড্রেন দিয়ে যখন পানি যায় তখন কিন্তু সব জায়গায় সমান পরিমাণে পানি যায়। একটা ড্রেন দিয়ে একটা ক্ষেতে পানি গেলে সব জায়গায় সমান পরিমাণে যে মেশিন থেকে যেটা বের হবে সেই পরিমাণ পানি কিন্তু জমিতে যাচ্ছে, পানির এখানে হ্রাসও পাবে না, বৃদ্ধি পাবে না। ঠিক আছে, কেন? কারণ হচ্ছে লাইন একটা, লাইন কয়টা? একটা। তো একটা লাইনে মেশিন থেকে যে মানে হচ্ছে বিষয়টা, একটা শ্যালো মেশিন আছে, চিন্তা করে দেখো, একটা মেশিন থেকে যদি পানি বের হয়, একটা মাত্র লাইন থাকে, তাহলে পানি তো ওই লাইন দিয়ে যাবে, অন্য কোনো লাইন তো নাই যে পানিটা ভাগ হয়ে যাবে। পানির পরিমাণ কমতেও পারবে না, বাড়তেও পারবে না, কারণ কমা বা বাড়ার জন্য অতিরিক্ত কোনো লাইন নেই, লাইন মানে কি পথ নাই, এজন্য কারেন্টের কোনো পরিবর্তন হবে না। ওইখানে যেমন পানির পরিবর্তন হবে না, এই সার্কিটে তেমনি কারেন্টের কোনো পরিবর্তন হবে না। কারণ হচ্ছে এইখান থেকে যে কারেন্টটা বের হবে, এই কারেন্ট যাওয়ার জন্য বিকল্প কোনো পথ নাই। এই কারেন্টটা বের হওয়ার পর এই দিক দিয়ে যাবে, এই দিক দিয়ে যাবে, এই দিক দিয়ে যাবে, এই দিক দিয়ে এখানে আসবে, বিকল্প কোনো পথ না থাকার কারণে কারেন্টের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে? তো এবার বিভব কেন পরিবর্তন হয়? বিভবটা পরিবর্তন করে কে? বিভবের পরিবর্তনটা করে হচ্ছে রোধ। রোধে কি করে? বাধা দেয়। এই বাধা দিয়ে কি করে? একটা শক্তি নষ্ট করে। রোধ যখন বাধা দেয় তখন বাধা দিয়ে কি করে? একটা শক্তি নষ্ট করে। তো প্রত্যেকটা রোধে কি করতেছে? ইলেকট্রনগুলোকে বাধা দিচ্ছে, ইলেকট্রনগুলো যাওয়ার সময় কি করে? শক্তি খরচ করছে। এই শক্তিটা আসলে কি? বিভব। শক্তি খরচ করছে মানে কি? ব্যাটারিতে যে বিভবটা আছে এই বিভবটা সে কি করতেছে? প্রত্যেকটা রোধ খরচ করতেছে। তো খরচ করে কি কমে যাবে না? কমে যাবে। বুঝতে পারছো? প্রত্যেকটা রোধের মধ্যে যখন এইখান থেকে কিছু শক্তি এখানে খরচ হবে, তারপর কিছু শক্তি এখানে খরচ হবে, এইখানে কিছু খরচ হবে, এই শক্তি খরচ হলে কি হবে? শক্তি কিছুটা কমে যাবে, শক্তির পরিবর্তন হবে। এই জন্য বিভব কি? এখানে তড়িৎ বিভব হচ্ছে একটা শক্তি। তড়িৎ বিভবটা কি? একটা শক্তি। এই শক্তি এই রোধে বাধা, ইলেকট্রনগুলি বাধা দেওয়ার জন্য শক্তি খরচ করে ইলেকট্রনগুলি কি এখান থেকে এখানে যায়, ইলেকট্রনগুলি বাধা অতিক্রম করে যেতে হয়, এতে করে কি শক্তির অপচয় ঘটে। এই জন্যই শক্তির এখানে পরিবর্তন ঘটে। তো এবার আমরা তুল্য রোধ বের করবো। দেখো তুল্য রোধ, তো যেহেতু কারেন্টের পরিবর্তন হয় না, দেখো আমরা জানি ওহমের সূত্র থেকে কি জানি? ওহমের সূত্র অনুসারে দেখো
ওহমের সূত্র থেকে জানি, ওহমের সূত্র হতে কি জানি আমরা, আই সমান হচ্ছে ভি বাই আর। আই সমান কি জানি আমরা, ভি বাই আর। ঠিক আছে, আই সমান তুমি জানো ভি বাই আর। আচ্ছা, যদি ভি বাই আর জানো, সুতরাং ভি সমান কি জানো, সুতরাং ভি সমান হচ্ছে আই আর, ভি সমান জানি আই আর। একটু ভালো করে দেখো, তাহলে এর ভেতর দিয়ে এর ভোল্টেজ কত, এর ভোল্টেজ কত আছে দেখো। তাহলে আমি যদি বলি এর ভোল্টেজ হচ্ছে V1, এর ভোল্টেজ হচ্ছে V2 আর এর ভোল্টেজ হচ্ছে V3। বুঝতে পারছো? তাহলে চিন্তা করে দেখো, কারেন্টের কোনো পরিবর্তন নাই, তাহলে লাইন তো একটা, লাইন একটা থাকলে এর ভেতর দিয়ে একই পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে। তাহলে এইটা যে বিভব পার্থক্য সেটা হচ্ছে V হচ্ছে I1 R1। কি বলবো, V1 I1 R1। এর ভেতর দিয়ে যে যাচ্ছে, এর ভেতর দিয়ে কারেন্ট যাচ্ছে কি I1, আর রোধ কত আছে R2। তাহলে কি লিখবো, V1 সমান I R1। আচ্ছা, এই লিখলাম এক। আচ্ছা, তারপর দেখো V2 সমান কত, V2 সমান হবে I2 R2, I2 R2। তাহলে V3 সমান কি হবে, V3 সমান হবে I3 R3, I3 R3। এখন কি এইখানে যে টোটাল শক্তিটা এইটা কিন্তু ভাগ হয়েছে, মানে বিষয়টা হচ্ছে এরকম, এই হচ্ছে 3/, বুঝতে পারছো, 3/, আছে। আর ধরো যে আমি কাঁঠাল খাইতে খুব পছন্দ করি, ছোটবেলা কাঁঠাল খেতে খুবই পছন্দ করতাম। ধরো আমরা 3/, আছি, তো এই হচ্ছে কাঁঠাল রাখা আছে, বুঝতে পারছো, এই হচ্ছে কাঁঠাল। কারণ কাঁঠালের ভেতরে কি থাকে, কোষ থাকে না। তো আমরা কি 3/, মিলে মনে করো যে আমি, আমার ভাই, আমার 2 ভাই, এই হচ্ছে আমি, আমার ছোট আমার 2 ভাই। তো আমরা কি করলাম, এই কাঁঠালটাকে কি করলাম, খাওয়া শুরু করলাম। খাওয়া শুরু করে কি করলাম, আমরা 3 জন একদম শেষ করে ফেলছি, মানে সেই পরিমাণ খাদক, বিশাল পরিমাণ খাদক, বুঝতে পারছো। ছোটবেলায় কিন্তু অনেক কাঁঠাল খেতাম, গাছ থেকে পেরে পেরে কাঁঠাল খেয়ে ফেলতাম। সো আমি কি করলাম, এই কাঁঠালটাকে 3/, মিলে খেয়ে ফেললাম। তার মানে কাঁঠালটা কোথায় আছে, 3/, এর মধ্যে গেছে না, তো 3/, এর মধ্যে গেছে। তো 3/, এই কাঁঠালটা হচ্ছে কি ভি, এই কাঁঠালটা হচ্ছে কি ভি, এ তাহলে ভি। তাহলে 3/, কি আমি খাইলাম এইটুকু, আমার ভাই খাইছে এইটুকু, আর আরেক ভাই খাইছে এইটুকু। তাহলে কি হবে, এই কাঁঠালটা কি হবে, 3টার মধ্যে কি বিভক্ত হয়ে গেছে না, 3/, এর মধ্যে। তাহলে কি করবো, এবার যোগ করে দেবো, V1 প্লাস V2 প্লাস V3। 3/, যে পরিমাণ খাইলাম, কাকে খাইলাম, এইখানে যে কাঁঠালটা ছিল সেটাই তো 3 জনের মধ্যে চলে গেছে। তো 3 জনকে যোগ করলে তো সেই আগেরটাই পাবো, এই আগেরটা পেয়েছি, বুঝতে পারছো। আচ্ছা, এবার V1 মানে কি, V1 মানে তুমি পেয়েছো, V1 মানে কি I1 R1 প্লাস হচ্ছে V2 মানে কি I2 R2 আর V3 মানে হচ্ছে I3 R3। কিন্তু শর্ত হচ্ছে কারেন্টের কোনো পরিবর্তন নাই। কারেন্ট কি থাকে, কারেন্ট সর্বদা কি একই, কারেন্ট সর্বদা একই। তার মানে এই দিক দিয়ে যেহেতু I পরিমাণ কারেন্ট বের হচ্ছে, তাই এই আইটাই হচ্ছে আয়নের ভেতর দিয়ে যাচ্ছে, এই I2 এর ভেতর দিয়ে যাচ্ছে, I3 এর ভেতর দিয়েও যাচ্ছে। প্রত্যেকটার ভেতর কি I পরিমাণ কারেন্ট যাচ্ছে, I এর কোনো পরিবর্তন হবে না। যদি কারেন্টের কোনো পরিবর্তন না হয়, যদি কারেন্টের কোনো পরিবর্তন হয়, তার মানে কি লিখবো আমি, তাহলে আমি কিন্তু লিখতে পারি, দেখো I R1 প্লাস হচ্ছে I R2 প্লাস হচ্ছে I R3 লিখতে পারি। সো I কমন নাও, তাহলে I কমন নিলে পাচ্ছি কি R1 প্লাস R2 প্লাস R3। তাহলে দেখো এই পাশে থেকে V, এই পাশে V, আর এই পাশে গেছে I, আর এখানে কি আছে R1 প্লাস R2 প্লাস R3। কি করছি দেখছো, এটা এই পাশে নিয়ে আসছি। তাহলে চিন্তা করে দেখো এখানে কি আছে, তাহলে এখানে যেটা আছে দেখো, তো I সমান কি জানো তুমি, V বাই যদি R জানো, তাহলে R সমান কি আছে দেখো তো, V বাই I না, এটা কি লেখা যায়। তার মানে আমি কিন্তু এটা সমান কি লিখতে পারি, V বাই I। তবে এটা কি বর্তনী, শ্রেণী বর্তনী। তাহলে আমি কি করবো জানো, এই সবগুলো রোধের পরিবর্তে আমি এমন একটা রোধ বসাবো যেন সম্পূর্ণ বর্তনী কারেন্টের কোনো পরিবর্তন না হয়। এমন একটা রোধ ব্যবহার করবো যাতে করে সম্পূর্ণ বর্তনীতে কারেন্টের কোনো পরিবর্তন না হয়। তাহলে আমি এইটাকে লিখবো হচ্ছে এখন, সুতরাং এটাকে লিখলাম RS। তাই RS সমান হয়ে গেল কি R1 প্লাস R2 প্লাস R3। এই হচ্ছে আমার তুল্য রোধ, এটা হচ্ছে আমার তুল্য রোধ, বুঝতে পেরেছো। তাহলে এইটাই হচ্ছে আমার তুল্য রোধ। প্রত্যেকটা রোধের বিভব পার্থক্য হচ্ছে এটা। তাই প্রথম রোধের বিভব পার্থক্য এটা, দ্বিতীয় রোধের বিভব পার্থক্য এটা, তৃতীয় রোধের বিভব পার্থক্য। তো যদি তোমার কাছে বিভব পার্থক্য চায়, বিভব পার্থক্য মানে কি দুইটা বিন্দুর মধ্যে বিভবের ব্যবধানটা কত। তাহলে এই একটা বিন্দু, এটা পজিটিভ এটা কি নেগেটিভ, তাহলে এইটার মাঝখানে বিভব পার্থক্য কত, সেটা হচ্ছে V1 সমান I R1। এই I R1টাকে কি লিখি, I R1 লিখি। তাহলে এইটা কি V2, তো এর বিভব পার্থক্য কত, এটা হচ্ছে I R2। তাহলে এইটার বিভব পার্থক্য কত, V3 সমান কত হবে I R3। কেন এটা লিখছি বুঝছো, এই যে I1 সমান I2 সমান I3 সবাই সমান,
যেহেতু সবাই সমান এবং সবাই মূল প্রবাহের সমান, এটা হচ্ছে কি মূল প্রবাহ, এটা হচ্ছে মূল প্রবাহ। তো সবাই যেহেতু মূল প্রবাহের সমান, তার মানে আমরা এটা লিখতে পারি। আরএসটা কি দেখো, আরএস মানে হচ্ছে শ্রেণীতে তুল্য রোধ। আরএস হচ্ছে শ্রেণীতে তুল্য রোধ, কিছুক্ষণ আগে বলছিলাম আরএস হচ্ছে কি শ্রেণীতে তুল্য রোধ। তো আরএস যদি শ্রেণীতে তুল্য রোধ হয়, তুল্য রোধ মানে কি অনেকগুলো রোধের পরিবর্তে তুমি একটা রোধ ব্যবহার করবা, যে রোধের কাজ হচ্ছে কি সম্পূর্ণ বর্তনী আগে সবাই মিলে যে কাজটা করতে পারে, ঠিক একই পরিমাণ একই কাজ সম্পাদন করবে সে একা, মানে একাই 100। নাম্বার 1 সাকিব খান, বুঝছো তো? সাকিব খান নাম্বার 1 সাকিব খান, সবাই মিলে যে কাজ করবে সাকিব খান একাই সব কাজ করে ফেলে, তারপর সবার সমান হচ্ছে সাকিব খান, বুঝতে পারছো? তার মানে এখানে কি সবাই মিলে যে কাজটা করবে সে একাই কাজ করে, এই জন্য সবার সমান কি লিখলাম এটা। তো শ্রেণীতে তুল্যরোধ মানে হচ্ছে শ্রেণী বর্তনীতে যুক্ত সকল রোধের সমষ্টি হচ্ছে শ্রেণীতে তুল্যরোধ। আমরা এই কথাটা বলতে পারি। দেখো তো শ্রেণীতে তুল্যরোধ, দেখো তাহলে মূল প্রবাহ দেখো, তো শ্রেণীতে যেটা করবা, শ্রেণীতে মূল প্রবাহ হচ্ছে I = হচ্ছে V/RS। এটা RS কি তুল্যরোধ, RS কি তুল্যরোধ। আচ্ছা তাহলে দেখো প্রথম রোধের বিভব পার্থক্য, তো প্রথম রোধের বিভব পার্থক্য কত পেয়েছি, V1 সমান পেয়েছি I/R1। তো এরকম ভাবে দ্বিতীয় রোধের বিভব পার্থক্য পেয়েছি কত, দ্বিতীয় রোধের বিভব পার্থক্য পেয়েছি V2 সমান I/R2। আর তৃতীয় রোধের বিভব পার্থক্য পেয়েছি আমরা V3 সমান পেয়েছি I/R3। এ হচ্ছে আমার এটা সূত্র, ঠিক আছে? আরেকটা সূত্র কি পেয়েছি, আরেকটা পেয়েছি কি আমরা, আরেকটা হচ্ছে মোট রোধটা বা তুল্যরোধ, মোট অথবা কি তুল্যরোধ। তো তুল্যরোধ পেয়েছি আমি RS মানে পেয়েছি R1 প্লাস R2 প্লাস R3, এই সার্কিটের ক্ষেত্রে পেয়েছি। কিন্তু এই সার্কিট বাইরে যদি অন্য কোনো সার্কিট থাকে তখন কি হবে? এই সার্কিটের বাইরে যদি অন্য কোনো সার্কিট থাকতো কেমন হইতো? এখন অনেকগুলো রোধ যদি থাকে, অনেকগুলো রোধ, ধরো যে এখানে কি আছে, ধরো যে এরকম ভাবে আছে, এটা হচ্ছে কি RN মানে হচ্ছে n সংখ্যক রোধ আছে, তখন তুমি লিখতে পারতো RS, তখন তুমি লিখতে হচ্ছে RS হচ্ছে R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ডট প্লাস হচ্ছে RN। এর মানে হচ্ছে দেখো, এর মানে হচ্ছে শ্রেণীতে তুল্যরোধ হবে শ্রেণী বর্তনীতে যুক্ত, শ্রেণী বর্তনীতে যুক্ত সকল রোধের বীজগাণিতিক সমষ্টির সমান, সকল রোধের বীজগাণিতিক সমষ্টির সমান। এই তো শ্রেণীতে তুল্যরোধটা কি হবে দেখো, কি বললাম, শ্রেণীতে তুল্যরোধ হবে শ্রেণী তুল্যরোধ হবে কি শ্রেণী বর্তনীতে যুক্ত সকল রোধের বীজগাণিতিক সমষ্টির সমান। তো সকল রোধ মানে কি, এই বলতে যদি 100টা রোধও থাকে, 150টা রোধও থাকে, তাহলে 150টা রোধের সমান হবে হচ্ছে RS, 150টা রোধের মান হবে RS। যদি 500 রোধও আমি যুক্ত করে দেই, তাহলে 500 রোধের সমান হবে হচ্ছে RS। বুঝতে পেরেছো? মাথায় রাখবা, মূল প্রবাহ বের করতে গেলে এই সার্কিটের ক্ষেত্রে তুল্যরোধ ব্যতীত কখনো মূল প্রবাহ বের করা যাবে না। তোমাকে যদি মূল প্রবাহ বের করতে হয়, তাহলে অবশ্যই তোমাকে কি ব্যবহার করতে হবে, অবশ্যই তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মনে রাখবা RS বের করতে হবে। শেষ।